রাতের আকাশ চিরে ধেয়ে গেল এক অগ্নিগোলক। তেল আবিব থেকে হাইফা সবখানেই তখন সাইরেনের কান ফাটানো আওয়াজ। মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগে আঘাত হানল ইরানের এক নতুন মারণাস্ত্র। কোনো সাধারণ ড্রোন নয়, এটি তেহরানের একদম নতুন প্রজন্মের জেট চালিত যুদ্ধবিমান সদৃশ ইউএভি। ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে নাকানি চুবানি খাইয়ে তাড়িয়ে দেওয়ার ঠিক পরপরই ইরান এবার সরাসরি ইসরায়েলের ওপর এই মারণাস্ত্রের লাইভ ডেমো বা প্রদর্শনীর মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল শত্রু শিবিরের এতদিনের অহংকার। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান এখন একচ্ছত্র নায়ক, যার প্রতিটি চাল প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে বাধ্য। ওমান সাগর থেকে ইসরায়েল ড্রোনের নতুন দিগন্ত। ইরানের তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী গত 8 জুন রাতে ইসরায়েলে চালানো বিমান হামলায় ইরান তার সদ্য উন্মোচিত জেট চালিত ড্রোন ব্যবহার করেছে। এটি কোনো পরীক্ষামূলক মহড়া ছিল না, এটি ছিল সরাসরি রণক্ষেত্রে শত্রুকে বধ করার প্রথম সফল বাস্তব প্রয়োগ। এর মাত্র কয়েকদিন আগে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর বিরুদ্ধে ইরান তাদের শাহেদ ড্রোন ব্যবহার করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভূমি থেকে ভূমিতে আঘাত হানার মিশন। ইরানি কর্মকর্তারা এই নতুন ড্রোনকে বর্ণনা করেছেন এক উচ্চ গতির অ্যাটাক ড্রোন হিসেবে। এটি এত দ্রুত লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় যে শত্রুর প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডারগুলো একে শনাক্ত করার আগেই সব রফাদফা হয়ে যায়। মার্কিন ও ইসরায়েলি নৌবহর এখন আর কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না যে পরবর্তী আঘাতটি ঠিক কোন দিক থেকে আসবে, কারণ ইরান এখন জল, স্থল আর আকাশ 3 পথেই তাদের আক্রমণের জাল বিছিয়ে দিয়েছে। ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মরণ কামড়। ইরানকে নায়ক বলা হচ্ছে তার রণকৌশলের অনন্য দক্ষতার কারণে। তেহরান তাদের উপকূলীয় প্রতিরক্ষাকে এমন এক ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র কাঠামোয় সাজিয়েছে যা দিয়ে যে কোনো শক্তিশালী নৌবাহিনীকেও গুড়িয়ে দেওয়া সম্ভব। স্বল্প পাল্লার নাসির ও ঝাঁক আক্রমণ। মাত্র 35 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি আকারে ছোট হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি তৈরি হয়েছে সংকীর্ণ জলসীমায় অত্যন্ত দ্রুতগতির এবং তীব্র লড়াইয়ের জন্য। স্পিডবোট এবং হেলিকপ্টার থেকে একসাথে ডজন ডজন নাসের মিসাইল ছুড়ে স্কোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক আক্রমণের মাধ্যমে শত্রুর ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অচল করে দেওয়া যায়। ছোট ও মাঝারি আকৃতির যুদ্ধ জাহাজ ধ্বংস করতে এর জুড়ি নেই। মাঝারি পাল্লা নূর ও কাদির। উপকূল সুরক্ষায় ইরানের প্রথম দেশীয় ক্রুজ মিসাইল হল নূর। 1990-এর দশক থেকে এটি ইরানের উপকূলীয় প্রতিরক্ষার মেরুদণ্ড। সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার কারণে শত্রুর রাডার একে দেখতেই পায় না। 120 কিলোমিটার পাল্লার এই মিসাইল ফ্রিগেট বা বড় যুদ্ধ জাহাজকে এক আঘাতেই পঙ্গু করে দিতে পারে। দূরপাল্লার কাদির 380 ও আবু মাহদি। ইরানের দূরপাল্লার শক্তি দেখে পশ্চিমা বিশ্বের চোখ এখন কপালে উঠেছে। কাদির 380 ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটারের বেশি, যা পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে অনেক দূরে আঘাত হানতে সক্ষম। মাত্র কয়েক মিনিটে একক অপারেটর দ্বারা এটি উৎক্ষেপণ করা যায়। লোহিত সাগরে হুতিদের রক্তচক্ষু। উত্তাল মধ্যপ্রাচ্য, কাঁপছে বিশ্ব বাণিজ্য। রণক্ষেত্র মধ্যপ্রাচ্যের বুক চিরে এবার যেন এক মহা সুনামি আছড়ে পড়ল লোহিত সাগরে। ইরান আর ইসরায়েলের মধ্যে পাল্টা হামলার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই এবার রণহুঙ্কার দিয়ে ময়দানে নেমে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের জন্য লোহিত সাগরের চাবিকাঠি যেন চিরতরে তালাবদ্ধ করে দিল তারা। ঘোষণা এসেছে সাফ, ইসরায়েলের কোনো জাহাজ লোহিত সাগরে পা রাখলেই তার ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। একদিকে হরমুজ প্রণালীর শ্বাসরুদ্ধকর অবস্থা, অন্যদিকে লোহিত সাগরে হুতিদের এই নৌ অবরোধ, সব মিলিয়ে বিশ্ব বাণিজ্যের 12টা বাজিয়ে দেওয়ার এক চরম মহড়া শুরু হয়ে গেছে। ইয়েমেনের রাজধানী সানা থেকে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন, তার চোখে মুখে ছিল এক অপ্রতিরোধ্য বিজয়ের আত্মবিশ্বাস। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমরা উত্তেজনা বৃদ্ধির জবাব উত্তেজনা বাড়িয়েই দেব। হুতিদের এই রণকৌশল কিন্তু ফাঁকা আওয়াজ নয়, তারা কথার চেয়ে কাজে বিশ্বাসী। আর তা ইতিমধ্যেই প্রমাণ করেছে লোহিত সাগরে একের পর এক ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে। এবার লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে, তখন হুতিরা তাদের অভিযানের পরিধি আরও বাড়িয়ে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে একই যুগে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছে। লোহিত সাগরে জমদ ইসরায়েলি জাহাজের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। হুতিদের এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য অত্যন্ত সুনির্দিষ্ট। সুয়েজ খাল অভিমুখী লোহিত সাগরের এই রুটটি ইসরায়েলের অর্থনীতির ফুসফুস, আর ঠিক সেই ফুসফুসটাই এবার চেপে ধরেছে ইয়েমেনের এই সাহসী যোদ্ধারা। হুতিদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগরের জলপথে ইসরায়েলের নৌ চলাচল এখন থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এই পথে শত্রু নৌযানের কোনো রকম গতিবিধি দেখা গেলেই আমরা সেগুলোকে আমাদের সশস্ত্র বাহিনীর বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করব। এর মানে দাঁড়ায় লোহিত সাগরের নীল জল এখন ইসরায়েলি জাহাজের জন্য সাক্ষাৎ জমদ। শুধু মুখের কথায় সীমাবদ্ধ না থেকে হুথিরা ইতিমধ্যেই ইসরায়েলের উপকূলীয় শহর জাফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের সামরিক সক্ষমতা জানান দিয়েছে। ইরান, ফিলিস্তিন, লেবানন ও ইরাকের ওপর ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতেই যে এই পদক্ষেপ তার বলার অপেক্ষা রাখে না। এই পুরো ভূ রাজনৈতিক খেলায় যদি কাউকে নায়কের আসনে বসাতে হয় তবে নির্দ্বিধায় তা ইরান ও ইয়েমেনের হুতিরা। মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র, বিমানবাহী রণতরী আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ইয়েমেনের সাধারণ হুতি যোদ্ধারা আজ বিশ্ব মঞ্চে বুক চিতিয়ে লড়ছে। এখানে ইরান যেন এক দক্ষ দাবারু, যে পর্দার আড়াল থেকে এবং সরাসরি উভয়ভাবেই প্রতিরোধের এই অক্ষকে নেতৃত্ব দিচ্ছে। আর হুতিরা হচ্ছে সেই দাবার মাঠের সবচেয়ে সাহসী ও ক্ষিপ্র ঘোড়া, যারা এক লাফে শত্রুর শিবিরে আতঙ্ক তৈরি করতে ওস্তাদ। এই যৌথ প্রতিরোধ কি শেষ পর্যন্ত ইসরায়েলকে নতজানু হতে বাধ্য করবে, নাকি এই জলপথকে কেন্দ্র করেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? লোহিত সাগরের উত্তাল তরঙ্গ এখন সেই উত্তর খোঁজার অপেক্ষায়। অপরাজেয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ইরান প্রমাণ করল তারা কেবল মুখের কথায় বিশ্বাসী নয়, বরং মোক্ষম সময়ে কামড় দিতেও জানে। ছাইচাপা আগুন এবার দাও দাও করে জ্বলে উঠেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে তাদের নতুন মিসাইল অভিযান অপারেশন নাসর তেল আবিবের দম্ভকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার এক চরম হুঁশিয়ারি। কথায় আছে, ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। ইসরায়েল ভেবেছিল ইরানের ভেতরে ঢুকে রাডার সাইটগুলোতে অতর্কিত হামলা চালিয়ে তারা পার পেয়ে যাবে, কিন্তু বাঘের খাঁচায় ঢুকে যারা খেলা করতে চায় তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো নেতানিয়াহু সরকার আন্দাজ করতে পারেনি। তিনটি গুরুত্বপূর্ণ ইরানি রাডার মনিটরিং স্টেশনে ইসরায়েলি বিমান বাহিনীর হামলার কয়েক ঘন্টার মধ্যেই তেহরান তার রুদ্র মূর্তি ধারণ করে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে অপারেশন নাসর কোনো বিনা উস্কানিতে ঘটা ঘটনা নয়। জায়নবাদী শাসক গোষ্ঠীর লাগাতার আগ্রাসন এবং পরমাণু স্থাপনায় বেআইনি হামলার মোক্ষম জবাব দিতে এই ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। তেহরানের এই পাল্টা আঘাত ইসরায়েলের জন্য এক বজ্রপাতের মতো এসেছে, যা তাদের রণকৌশলকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে। মূল লক্ষ্য ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত। ইরানের এই অপারেশনের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক শক্তির অহংকার। তাদের বিমান বাহিনীর প্রধান দুটি ঘাঁটি IRGCর দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁত নিশানায় আঘাত হেনেছে ইসরায়েলের বুক চিরে। নেভাতিম ইয়ার বেস দক্ষিণ নেগেভ মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিটি ইসরায়েলের সবচেয়ে আধুনিক F-35 স্টেলথ ফাইটার স্কোয়াড্রনের মূল বাসস্থান। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি এই ঘাঁটির লজিস্টিক নেটওয়ার্ক এবং যুদ্ধবিমান উড্ডয়নের রানওয়েকে লক্ষ্য করে আঘাত হেনেছে। তেলনাফ এয়ারবেস মধ্য ইসরায়েলে অবস্থিত এই ঘাঁটিটি ইসরায়েলি কমব্যাট হেলিকপ্টার বহর, এলিট গুপ্তচর ইউনিট এবং স্ট্র্যাটেজিক ইলেকট্রনিক ওয়ারফেয়ারের প্রধান স্নায়ু কেন্দ্র। আকাশ প্রতিরক্ষা সাইরেনের তীব্র আওয়াজে যখন পুরো সেন্ট্রাল এবং সাউদার্ন ইসরায়েল কেঁপে উঠছিল, তখন ইসরায়েলের অত্যাধুনিক রাডারগুলো কেবল চেয়ে চেয়ে দেখেছে কিভাবে ডজন ডজন সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল তাদের আকাশ সীমা ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। এটি ইসরায়েলের জন্য আকাশ থেকে পড়ার মতোই এক নির্মম বাস্তবতা। এই যুদ্ধে ইরান কেবল ইসরায়েলের মুখোমুখি নয়, পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে স্বয়ং পরাশক্তি আমেরিকা। মার্কিন প্রশাসন সেন্টকমের সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও তেহরানের চোখে ফাঁকি দেয়া সম্ভব হয়নি। ইরান প্রকাশ্যে অভিযোগ করেছে যে মার্কিন সামরিক কমান্ড ইসরায়েলের প্রতিটি আক্রমণাত্মক ও রক্ষণাত্মক অভিযানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইরানের সামরিক কমান্ড স্পষ্ট করে দিয়েছে যে অপারেশন নাসর কেবলই এই মহাযুদ্ধের শুরু বা ওপেনিং শট। এটি কোনো একদিনের শোডাউন নয়। IRGC একটি কড়া আলটিমেটাম জারি করেছে যে আমেরিকা ও ইসরায়েল এতদিন মধ্যপ্রাচ্যে একচেটিয়া ছড়িয়ে ঘুরিয়েছে, আজ ইরানের বীরত্ব এবং প্রতিরোধ বাহিনীর ইস্পাত কঠিন মনোভাবের সামনে তারা ব্যাকফুটে। ইরান কি সরাসরি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে নিশানা বানিয়েছে? খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এই হামলার পেছনে রয়েছে ইরানপন্থী হ্যাকার গ্রুপ। শুধু হামলাই নয়, তারা নাকি সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলি কর্মরত মার্কিন প্রকৌশলীদের তথ্য। হ্যাকারদের বার্তা ছিল ভয়ঙ্কর: 48 ঘন্টার মধ্যে ইসরায়েল ছেড়ে চলে যান, না হলে পরিণতি ভয়াবহ হবে। এই হুমকি সরাসরি দেওয়া হয়েছে লকহিড মার্টিনের ইঞ্জিনিয়ারদের। এতে প্রশ্ন উঠছে, এটা কি কেবল সাইবার আক্রমণ নাকি বড় কোনো কৌশলগত বার্তা?
প্রতিবেদন অনুযায়ী হান্দালা নামের একটি হ্যাকার গোষ্ঠী লকহিড মার্টিনের ভেতরে গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারে ঢুকে পড়ে। তারা 28 জন মার্কিন প্রকৌশলীর তথ্য সংগ্রহ করেছে বলে দাবি করা হচ্ছে। এই প্রকৌশলীরা ইসরায়েলে সামরিক প্রকল্পে কাজ করছিলেন। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে নাম, পরিচয়পত্র, পাসপোর্ট, বাসার ঠিকানা, এমনকি তারা কোন সামরিক ঘাঁটিতে কাজ করছেন তাও। আরও চাঞ্চল্যকর বিষয় হলো এই প্রকৌশলীদের পরিবার সম্পর্কিত তথ্যও নাকি ট্র্যাক করা হয়েছে। তাদের সন্তানের নাম, যুক্তরাষ্ট্রের পরিবারের অবস্থান সবকিছুই হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। এই 28 জন প্রকৌশলী ইসরায়েলের অত্যাধুনিক F-25 ও F-22 যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন বলেও দাবি করা হয়েছে। ফলে এই তথ্য ফাঁস হলে শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, সামরিক নিরাপত্তাও বড় ঝুঁকিতে পড়তে পারে। হান্দালা শুধু হুমকিতেই থেমে থাকেনি। তারা ঘোষণা দিয়েছে লকহিড মার্টিনের বিরুদ্ধে তাদের অভিযান এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। একই সময়ে আরেকটি ইরানপন্থী হ্যাকার গ্রুপ নাকি 375 টেরাবাইট তথ্য চুরি করেছে এবং সেই তথ্য ফাঁস না করতে $400 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছে। হ্যাকাররা বলছে টাকা না দিলে এই তথ্য যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে বিক্রি করে দেওয়া হবে। এর মানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা সম্পর্কিত তথ্য শত্রুদের হাতে চলে যেতে পারে, যা ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। এটা প্রথমবার নয়, এর আগেও এই হ্যাকার গোষ্ঠী ইসরায়েলের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর মানচিত্র ও তথ্য ফাঁসের দাবি করেছিল। এমনকি পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ডেটাও তাদের হাতে গেছে বলে জানিয়েছিল। বিশ্লেষকরা বলছেন এটি শুধু সাইবার হামলা নয়, এটি একটি বার্তা, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে দেয়া বার্তা। কারণ ট্রাম্প একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে প্রকাশ্যে ইরানকে কঠোর ভাষায় আক্রমণ করছেন। ট্রাম্প দাবি করেছেন ইরান নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আকুতি জানাচ্ছে, কিন্তু ইরান সেই দাবি অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে শান্তি প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইতিমধ্যে ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সবই প্রায় ধ্বংস হয়ে গেছে। এমনকি 90% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র নষ্ট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু বাস্তবতা কি এতটা একতরফা? বিশ্লেষকরা বলছেন এই সাইবার হামলাগুলো প্রমাণ করছে ইরান সরাসরি না পারলেও অন্যভাবে পাল্টা আঘাত হানছে। যুদ্ধ এখন শুধু মাটিতে নয়, আকাশে নয়, ডিজিটাল জগতেও সমান তীব্র। একদিকে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে হ্যাকিং, দুই ফ্রন্টেই চলছে লড়াই। ইরানের ছোড়া উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ ও মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। বিশেষ করে লক্ষ্যবস্তু ছিল দিমনা, যেখানে রয়েছে ইসরায়েলের প্রধান পারমাণবিক স্থাপনা। মাত্র কয়েকদিনের মধ্যেই দ্বিতীয়বারের মতো এই স্থানে হামলা চালানো হলো। ইরানি গণমাধ্যম দাবি করছে আগের হামলায় ডিমোনা ও আশেপাশের এলাকায় 200-র বেশি মানুষ হতাহত হয়েছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি। শুধু দিমোনা নয়, হামলার তালিকায় ছিল তেল আবিব এবং দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। একটি ক্ষেপণাস্ত্র হাইফা অঞ্চলে ক্লাস্টার বোমা বহন করছিল। আকাশে সেটি ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্ফোরিত হয়। এর একটি অংশ একটি আবাসিক বাড়িতে আঘাত হানে, যার ফলে ভবনটির দেয়ালে স্পষ্ট ক্ষতির চিহ্ন দেখা যায়। তবে আশ্চর্যের বিষয়, সেই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, কিন্তু ভয়, আতঙ্ক সেটি ছড়িয়ে পড়ে চারদিকে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সরাসরি আহত না হলেও বহু মানুষ মানসিক আঘাতে ভুগছে। আতঙ্ক, উদ্বেগ এগুলো এখন নতুন এক যুদ্ধের অংশ। এদিকে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরান। অন্যদিকে আবার নতুন এক বিস্ফোরক খবর। 24 মার্চ ইরানের ভেতরেই 2টি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। লক্ষ্য ছিল ইস্পাহানের গ্যাস অবকাঠামো এবং খোরামশারের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ পাইপলাইন। এই হামলা হয়েছে ঠিক সেই সময় যখন ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র 5 দিনের জন্য এসব স্থাপনায় হামলা বন্ধ রাখবে। তাহলে প্রশ্ন উঠছে, কে কাকে ভুল তথ্য দিচ্ছে? ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরান বলছে আলোচনা নেই, শুধু প্রতিশোধ। এই দ্বন্দ্বের মাঝে এক ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ এখন আর শুধু বোমা বা গুলির নয়, এটি তথ্যেরও যুদ্ধ। একদিকে কূটনীতির কথা, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের গর্জন। আর এই দুইয়ের সংঘর্ষেই মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক অজানা ভবিষ্যতের সামনে। শেষ পর্যন্ত কি আলোচনা টেবিল জিতবে, নাকি যুদ্ধক্ষেত্রই ঠিক করে দেবে ইতিহাসের নতুন অধ্যায়? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুন, আর সেই আগুনের ভেতরেই যেন তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। কথার টেবিলে শান্তির প্রতিশ্রুতি, আর যুদ্ধক্ষেত্রে আগুন ঝরা প্রতিশোধ।
ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করলো অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৮তম ঢেউ শুরু হয়েছে। আর সেই ঢেউ শুধু কোনো হামলা নয়, এটি যেন এক বার্তা। আলোচনার ভাষা নয়, এখন কথা বলছে ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সাম্প্রতিক এক আঘাতে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাশিয়া ও ইরানের মধ্যে একটি লুকানো অস্ত্র সরবরাহ পথ। পশ্চিমা গোয়েন্দাদের দাবি এই পথ দিয়ে নীরবে ইরানকে ড্রোন, অস্ত্র আর যুদ্ধের তথ্য দিয়ে সহায়তা করছে মস্কো। তারা বলছে ভ্লাদিমির পুতিন এখন সরাসরি নয়, কিন্তু নীরবে ইরানের পাশে দাঁড়িয়েছে। ড্রোন সরবরাহ করা হচ্ছে, সঙ্গে দেয়া হচ্ছে স্যাটেলাইট ছবি, টার্গেটিং ডেটা, অর্থাৎ কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেই তথ্যও পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে মার্চ মাসের শুরু থেকে এই সরবরাহ শুরু হচ্ছে। ড্রোনের পাশাপাশি পাঠানো হচ্ছে চিকিৎসা সরঞ্জাম, সবকিছুই গোপনে, নিঃশব্দে। মাসের শেষ নাগাদ এই ডেলিভারি সম্পূর্ণ হওয়ার কথা। আর এই সহযোগিতা শুরু হচ্ছে ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, অর্থাৎ যুদ্ধের উত্তাপে তৈরি হয়েছে নতুন এক শক্তিশালী জোট, মস্কো তেহরান অক্ষ। ইরান ইতিমধ্যেই তাদের যুদ্ধ কৌশলের কেন্দ্রে নিয়ে এসেছে কামিকাজে ড্রোন। একবার ছোড়া হয়, সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে হাজার হাজার এমন ড্রোন ব্যবহার করেছে ইরান, আঘাত হেনেছে মার্কিন ও মিত্র বাহিনীর ঘাঁটিতে। অন্যদিকে রাশিয়াও থেমে নেই। তারা আগে থেকেই ইরানের শাহেদ ধাঁচের ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। শুধু ব্যবহারই নয়, সে ডিজাইন কপি করে আরও উন্নত করেছে, ভারী বিস্ফোরক বহন করতে সক্ষম করেছে, যাতে প্রতিটি আঘাত হয় আরও ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন যদি ইরান দ্রুত এই প্রযুক্তি নিজের হাতে নিতে পারে, তাহলে তাদের ড্রোন হামলার শক্তি ও পাল্লা কয়েকগুণ বেড়ে যাবে। তখন যুদ্ধের চিত্রই বদলে যেতে পারে। তবে এখানেই শেষ নয়। ইরান রাশিয়ার কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চেয়েছে। ইতিমধ্যে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহে সম্মত হয়েছে মস্কো, কিন্তু সবচেয়ে শক্তিশালী S-400 সিস্টেম দিতে এখনও রাজি হয়নি রাশিয়া, কারণ এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ আরও তীব্র হতে পারে। এইসব ঘটনার মাঝে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, কাস্পিয়ান সাগরের একটি গোপন রুট, যেখান দিয়ে রাশিয়া ইরানে অস্ত্র পাঠাতো বলে ধারণা করা হচ্ছে। আর সেই পথে আঘাত হেনেছে ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় ইরানের একটি নৌ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ছিল এই গোপন সরবরাহ পথের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি এই সংখ্যাটি প্রথমবার যখন ক্যাস্পিয়ান সাগরে সরাসরি ইরানে আঘাত হানা হলো। এই হামলার পরে রাশিয়া এক ধরনের সতর্ক বার্তা দিয়েছে। তারা বলেছে যদি যুদ্ধ কাস্পিয়ান অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে তারা এটিকে চরম নেতিবাচকভাবে দেখবে। তবে মস্কো এখনও সব অভিযোগ অস্বীকার করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন এখন অনেক ভুয়া খবর ছড়াচ্ছে, তবে একটি বিষয় সত্য, আমরা ইরানের সঙ্গে আমাদের এই সংলাপ চালিয়ে যাচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেয়া 15 দফা শান্তি প্রস্তাব নিয়েও সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। তারা বলছে এই ধরনের তথ্য কতটা সত্য তা নিশ্চিত নয়। এমনকি ইরানও নাকি এই প্রস্তাবের বিষয়ে মস্কোকে কিছুই জানায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধক্ষেত্রের সাফল্যের দাবি করে ইরান ইঙ্গিত দিতে শুরু করে। এর চেয়েও বড় চমক সামনে আসছে। ডোনাল্ড ট্রাম্প যখন শান্তির কথা বলছেন, চুক্তির কথা বলছেন, তখন ইরান দাবি করে আসল যুদ্ধ তো এখনই শুরু। ট্রাম্প বলেন ইরানই নাকি যোগাযোগ করেছে, তারা চুক্তি করতে চায়, তবে শর্ত একটাই, আর যুদ্ধ নয়, আর কোনো পারমাণবিক অস্ত্র নয়। ট্রাম্প দাবি করেন ইরান নাকি এতে রাজি, কিন্তু ইরান জানায় তাদের নতুন যুদ্ধ পরিকল্পনা অনুমোদন পেয়েছে এবং আগামী দিনগুলোতে বড় ফল আসতে পারে। নতুন কৌশল, অদেখা সক্ষমতা, সবই প্রস্তুত। ইঙ্গিত স্পষ্ট, আরও বড় কিছু আসছে। ইসরায়েলের উপর ভয়াবহ আঘাতের কথাও বলা হয়। দিমোনা, আরাদ, হাইফা এবং তেল আবিব সব জায়গা ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়। যুদ্ধ এখন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকেছে। তেহরানের কর্মকর্তারা বলছেন পরবর্তী হামলাগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এক সামরিক সূত্র জানায় সঠিক সময়ের জন্য কিছু বিশেষ পরিকল্পনা গোপনে রাখা হয়েছে, যা শত্রুকে হতবাক করে দেবে। ওই সূত্র দাবি করে ট্রাম্পের সামরিক কৌশল একে একে ব্যর্থ হচ্ছে, তাই তিনি যুদ্ধক্ষেত্রের বদলে কথার লড়াই নেমেছেন। তাদের ভাষায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে জিততে পারবে না, এমনকি হরমুজ প্রণালী খুলতেও পারবে না। ইরান আরও জানায় তাদের পরবর্তী হামলা শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনেই সীমাবদ্ধ থাকবে না। আকাশসীমা, জ্বালানি খাত, এমনকি অর্থনীতিতেও আঘাত আসতে পারে, অর্থাৎ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে নতুন নতুন ক্ষেত্রে। এই সতর্কতার মাঝেই ইরান একের পর এক হামলা চালায়। ইসরায়েলের দিমোনা এলাকায় অতি ধ্বনিগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যেখানে তাদের গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে বলে ধারণা করা হয়। এতে হতাহতের দাবি করা হয়।
দক্ষিণের শহর আরাদেও বড় হামলার কথা বলা হয়, যেখানে শত শত মানুষ নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানায়। এরপর হাইফা বন্দরে ক্লাস্টার বোমা এবং 24 মার্চ তেল আবিবে বোমা হামলা চালানো হয়। ইসরায়েল জানায় 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে 4000-এর বেশি মানুষ আহত হয়েছে। হামলা পাল্টা হামলায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। 23 মার্চ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দেয় তাদের পূর্ব পরিকল্পিত মহড়া এখন বাস্তব যুদ্ধের সঙ্গে মিলে গেছে। নতুন কৌশল, উন্নত অস্ত্র সবই ব্যবহার করা হচ্ছে। এদিকে ট্রাম্প আবারও দাবি করেন ইরান চুক্তি করতে চায়, কিন্তু ইরান তা অস্বীকার করে এবং এটিকে যুক্তরাষ্ট্রের দুর্বলতার প্রমাণ বলে তুলে ধরে। ইরান জানায় তাদের সেনারা আরাশ-2 ড্রোন ব্যবহার করে ইসরায়েলের 2টি মহাকাশ শিল্প স্থাপনা এবং একটি মার্কিন নজরদারি ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের দাবি, তেল আবিব, ইয়কনিম এবং রামাতান এলাকায় সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পরবর্তী ধাপে নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে, যেখানে শত্রুপক্ষের সেনাদের অবস্থান চিহ্নিত করে আঘাত হানা হচ্ছে। ইরান সতর্ক করে বলেছে তাদের গোয়েন্দা ইউনিট সবকিছু নজর রাখছে, কোথাও লুকিয়েও রক্ষা পাওয়া যাবে না। তাদের ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যুদ্ধের সমীকরণ বদলে গেছে, এখন তা ইরানের পক্ষে। ট্রাম্প আবার বলেন এই চুক্তি হলে ইসরায়েল দীর্ঘমেয়াদী শান্তি পাবে। তিনি দাবি করেন তারা খুব শিগগিরই একটি বড় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করতে পারতেন, কিন্তু চুক্তির সম্ভাবনার কারণে তা করেননি। তিনি আরও বলেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, এটাই চুক্তির প্রধান শর্ত। প্রয়োজনে যুক্তরাষ্ট্র নিজেই গিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আসবে। তেলের প্রসঙ্গে ট্রাম্প বলেন বাজারে যত বেশি তেল থাকবে তত ভালো। ইরান কিছু অর্থ পেলেও তা যুদ্ধে বড় প্রভাব ফেলবে না। ইরান আর শুধু নির্ভুল লক্ষ্যভেদী করছে না, এবার তারা ব্যবহার করছে ক্লাস্টার ওয়ারহেড, যা আকাশেই বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বোমায় ভেঙে পড়ে। ফলে একটি মিসাইল আটকানো গেলেও বিপদ শেষ হয় না, বরং শুরু হয় আরেক দফা আঘাত। মাটিতে ছড়িয়ে পড়া শেল, ধাতব টুকরো আর আগুনের ঝড়। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন অনেক মিসাইল ঠেকিয়েছে, কিন্তু এখন সেই ঢালেই দেখা দিচ্ছে ফাটল, কারণ ক্লাস্টার ওয়ারহেডের বিরুদ্ধে এই প্রতিরক্ষা পুরোপুরি কার্যকর নয়। সাম্প্রতিক এক ঘটনায় বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। সেই গুরুত্বপূর্ণ স্থাপনাতেই আঘাত হেনেছে ইরানের মিসাইল, যদিও সরাসরি নয়। 19 মার্চের ঘটনায় দেখা যায় একটি ব্যালিস্টিক মিসাইল আকাশেই প্রতিহত করা হয়, কিন্তু সেখান থেকেই ছড়িয়ে পড়ে অসংখ্য ছোট বোমা, যেগুলো বিমানবন্দরের ভেতরে এসে পড়ে। রানওয়ে অক্ষত থাকলেও ক্ষতিগ্রস্ত হয় পার্কিং এলাকায় থাকা 3টি ব্যক্তিগত বিমান। এর মধ্যে একটি বিমান আগুনে পুড়ে যায়, অর্থাৎ মূল মিসাইল লক্ষ্যভেদ করতে পারেনি, তবুও ক্ষতি হয়েছে। এবং সেটি সবচেয়ে বড় বার্তা। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের নতুন কৌশল, যেখানে সরাসরি আঘাত না লাগলেও বিস্তৃত এলাকায় ক্ষতি ছড়িয়ে দেওয়া সম্ভব। এই ক্লাস্টার ওয়ারহেডগুলো আকাশে বিস্ফোরিত হয়ে ডজন ডজন ছোট বোমায় ভেঙে যায়। প্রতিটি বোমা আলাদা আলাদা জায়গায় পড়ে, আলাদা আলাদা ক্ষতি করে। ফলে একটি লক্ষ্যবস্তু নয়, পুরো একটি এলাকা হয়ে ওঠে আঘাতের শিকার। এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ, কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা মূলত বড় মিসাইল ঠেকানোর জন্য তৈরি। কিন্তু যখন সেই মিসাইলে আকাশে ভেঙে শত শত টুকরো হয়ে যায়, তখন সবগুলোকে আটকানো প্রায় অসম্ভব। ফলাফল আকাশে জয়, মাটিতে ক্ষতি। বিশেষজ্ঞরা আরও বলছেন এটি সেকেন্ডারি ড্যামেজ বা দ্বিতীয় ধাপের ক্ষতির উদাহরণ, অর্থাৎ মিসাইল আটকানো গেলেও তার টুকরো, ধ্বংসাবশেষ বা সাবমিউনিশন নিচে পড়ে নতুন করে ধ্বংস ডেকে আনে, এবং এই কৌশলই এখন ইরানের শক্তি হয়ে উঠছে। একদিকে তারা একসঙ্গে অনেক মিসাইল ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখছে, যাকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। অন্যদিকে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে নিশ্চিত করছে কিছু না কিছু ক্ষতি হবে, এ যেন দুই দিক থেকে আঘাত। এই নতুন কৌশল ইঙ্গিত দিচ্ছে আরও বড় বিপদের দিকে, কারণ বিমানবন্দর, রেল স্টেশন, শিল্প এলাকা, যেসব জায়গা গুরুত্বপূর্ণ ও ঘন বসতিপূর্ণ, সেগুলো এখন আরও বেশি ঝুঁকির মধ্যে। একটি মিসাইলই পারে পুরো এলাকাকে বিপদে ফেলতে। ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিরক্ষা থাকা সত্ত্বেও এই ধরনের আঘাত পুরোপুরি ঠেকানো কঠিন, কারণ আকাশে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, এবং সেটি এখন সবচেয়ে বড় ভয়। কারণ যুদ্ধ আর শুধু লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই, এখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে অপ্রত্যাশিতভাবে, অনিয়ন্ত্রিতভাবে। ইরান ইতিমধ্যেই এমন একাধিক মিসাইল ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে, যেগুলোতে ক্লাস্টার ওয়ারহেড রয়েছে। 19 মার্চও এমন একটি মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা।
মার্কিন রণতরী নিশানা করে আবার ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিশানা করে উপকূলীয় অঞ্চল থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী 25 মার্চ এমন দাবি করেছে। ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই অভিযানের কথা জানিয়েছে। ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি বলেছেন, শত্রুর বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগালে আসামাত্রই লক্ষ্যবস্তু করা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ওদিকে ইসরায়েলে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মাত্র 40 মিনিটে ইহুদিবাদী ভূখণ্ডে 4 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, 40 মিনিটের ব্যবধানে ইসরায়েলে 4 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি আর্মি রেডিও তেল আবিবের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন। এর আগের দিনও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। 25 মার্চ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এই তথ্য জানিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, বিবৃতিতে বলা হয়, খাইবার শেখান এম-10 সহ শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং IRGCর অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল তেল আবিবের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে গোয়েন্দা স্থাপনা, রামাত গান ও নেগেভে ইসরায়েলি সেনাবাহিনীর বাণিজ্যিক ও সহায়তা কেন্দ্র এবং বীরসেবার সামরিক লজিস্টিক ও দক্ষিণাঞ্চলীয় কমান্ড সেন্টার। IRGCর দাবি, হামলার ফলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আগুন ও ধোঁয়ার বিস্তৃত দৃশ্য দেখা গেছে এবং 20 লাখের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে, যা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার প্রমাণ। সংস্থাটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমান যুদ্ধ সংক্রান্ত খবর ও হামলার চিত্র গোপন করছে, যা শত্রুপক্ষের উদ্বেগের স্পষ্ট প্রমাণ। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেহরান। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক ঘাঁটি এবং অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। একের পর এক ক্ষেপণাস্ত্র, বিস্ফোরণের আগুন, আর সেই আগুনের কেন্দ্রবিন্দু এখন দিমোনা। প্রশ্ন উঠছে, ইসরায়েলের প্রতিরক্ষা কি ভেঙে পড়ছে? রাতের অন্ধকারে হঠাৎই শুরু হয় ইরানের নতুন হামলা। IRGC ছুড়ে দেয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র। আকাশ জুড়ে সাইরেন বাজতে থাকে, মানুষ দৌড়ে আশ্রয় কেন্দ্রে। আতঙ্ক ছড়িয়ে পড়ে জেরুজালেম থেকে পশ্চিম তীর পর্যন্ত। এ হামলার সবচেয়ে ভয়ঙ্কর দিক ক্লাস্টার ওয়ারহেড। একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে বহু ছোট বিস্ফোরকে পরিণত হয়, যা ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে। ফলে আঘাতের পরিধি বেড়ে যায় আর ক্ষয়ক্ষতির হিসাব হয়ে ওঠে অনিশ্চিত ও ভয়াবহ। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, অন্তত একটি ক্ষেপণাস্ত্রে এই ধরনের ক্লাস্টার ওয়ারহেড ছিল। বিভিন্ন স্থানে ভবনের ক্ষতি হয়েছে, বিস্ফোরণের টুকরো আঘাত করেছে জনবসতিতে। যদিও তাৎক্ষণিকভাবে বড় প্রাণহানির খবর নেই, তবুও আশঙ্কা বাড়ছে। এর আগের দিনই দিমোনায় আঘাত হানে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সেই শহরেই রয়েছে গোপনীয় নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যা ইসরায়েলের পারমাণবিক শক্তির মূল কেন্দ্র বলে মনে করা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, কোনো তেজস্ক্রিয় লিক হয়নি, কিন্তু আতঙ্ক সেটি ছড়িয়ে পড়েছে গভীরে। এই ধারাবাহিক হামলায় অন্তত 20 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে। যুদ্ধ শুরুর পর থেকে কয়েক হাজার মানুষ আহত হয়েছে। একটি দীর্ঘ ক্লান্তিকর সংঘর্ষের চিত্র স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু যুদ্ধ থেমেনি, বরং আরও ছড়িয়ে পড়ছে। ইরান এবার আঘাত হেনাচ্ছে উপসাগরীয় অঞ্চলে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান এয়ারবেসকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও বার্তাটা পরিষ্কার, এই যুদ্ধ এখন সীমান্ত ছাড়িয়ে যাচ্ছে।
ইরান জানিয়েছে এটি তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 75তম ধাপ। তাদের দাবি, মার্কিন মিত্র বাহিনীর ঘাঁটি, লুকিয়ে থাকা সেনাদের অবস্থান সবই এখন তাদের নজরদারিতে এবং প্রয়োজনে তারা যে কোনো জায়গায় আঘাত হানতে প্রস্তুত। ইরান ভিন্ন বার্তা দিচ্ছে। তারা বলছে এই লড়াই শুধু নিজেদের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের মানুষের জন্য। তাদের ভাষায় এটি অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের যুদ্ধ। এই দ্বৈতবার্তা একদিকে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে আদর্শ যুদ্ধকে আরও জটিল করে তুলেছে। শুধু মাটিতে নয়, মনেও লড়াই চলছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অগ্নিগর্ভ অধ্যায়ে দাঁড়িয়ে। প্রতিরক্ষা ভেঙে পড়ার আশঙ্কা, পাল্টা হামলার হুমকি আর বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষ, সবকিছু মিলে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের প্রান্তে। এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না, কিন্তু প্রতিটি বিস্ফোরণ যেন বলে দিচ্ছে এটি কেবল শুরু। দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় সম্ভাব্য হামলার উদ্দেশ্যে আসা বিমানটিকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস 2 এয়ার মিসাইল ছুড়লে সেটি পিছু হটতে বাধ্য হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানটি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দক্ষিণাংশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় বিমানটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং দ্রুত ইসরায়েলি সীমানার দিকে ফিরে যায়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলের ব্যবহার লেবানন যুদ্ধের কৌশলগত সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে যখন দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত অঞ্চল দখলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তখন হিজবুল্লাহর এই পাল্টা প্রতিরোধ বড় ধরনের সংকেত দিচ্ছে। উত্তর ইসরায়েলের আকাশে হঠাৎ করে ভেসে ওঠে আতঙ্কের গর্জন, সাইরেন বেজে ওঠে, মানুষ দৌড়ে আশ্রয় খুঁজে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কার্মিয়ালি শহরে এক বিশাল রকেট হামলা চালিয়েছে। এই হামলায় 50 ব্যক্তি আহত হয়েছে। বিস্ফোরণ আর শেল ছিটকে তাদের শরীর ক্ষত বিক্ষত করেছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা জানিয়েছে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু কার্মিয়ালি নয়, হাইফার উপকণ্ঠেও ছোড়া হয়েছে অন্তত 10টি রকেট। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে, আবার কিছু নির্জন স্থানে পড়তে দেওয়া হয়েছে নির্ধারিত কৌশল অনুযায়ী। এই হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত গ্যাস স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সেই আগুনের জবাবেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে হিজবুল্লাহর প্রতিক্রিয়া। দক্ষিণ লেবানন আর উত্তর ইসরায়েল এখন কার্যত এক সক্রিয় যুদ্ধক্ষেত্র। ইসরায়েলি সাঁজোয়া যান, সামরিক ঘাঁটি এবং বসতিগুলো টানা হামলার মুখে। সংঘর্ষের মাত্রা দ্রুত বাড়ছে আর প্রতিটি মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আধুনিক মেরকাভা ট্যাঙ্ক দুবার আঘাত করে। শুধু তাই নয়, একটি সরিয়ে নেওয়ার হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু বানানো হয়। এতে স্পষ্ট হয় স্থল আর আকাশ দুই দিকেই আঘাত হানার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। আরও এক ধাপে তারা দেখায় নতুন সক্ষমতা। হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিট হঠাৎ করেই এক সাহসী আক্রমণ চালায়। মাটি থেকে আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে, ফলে সেটি এলাকা ছাড়তে বাধ্য হয়। এটি ইসরায়েলের আকাশ আধিপত্যের উপর সরাসরি চ্যালেঞ্জ। রাতভর চলতে থাকে স্থল অভিযান। আল কাওয়াজা এলাকার কাছে একটি অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়, যেখানে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যান প্রস্তুত ছিল সামনে এগোনোর জন্য। হিজবুল্লাহ দাবি করেছে তারা সীমান্ত এলাকায় ইসরায়েলের অগ্রগতি প্রতিহত করেছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর সরাসরি হামলার মুখে পড়ে, যদিও আগে থেকেই বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল। হিজবুল্লাহ বলছে এই বসতিগুলো এখন সামরিকীকৃত, তাই এগুলো তাদের কাছে বৈধ লক্ষ্য। দিনের আলোয় আবারও আকাশ জ্বলে ওঠে। দক্ষিণ লেবানন থেকে প্রায় 30টি রকেট ছোড়া হয় হাইফা উপসাগরের দিকে। আকাশ প্রতিরক্ষা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়। অধিকাংশ রকেট মাঝ আকাশে ধ্বংস করা হয়। আপাতত বড় ক্ষয়ক্ষতির খবর নেই। যুদ্ধের তৃতীয় সপ্তাহ, আর সেই যুদ্ধ যেন এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, কিন্তু সেই শক্তির গতি যেন হঠাৎ থেমে গেছে। হাজার হাজার নতুন সেনা পাঠানোর প্রস্তুতি, $200 বিলিয়ন যুদ্ধ বাজেট সবই ইঙ্গিত দিচ্ছে এক কঠিন বাস্তবতার দিকে। ইরানের আগুন এখন শুধু জ্বলছে না, ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কঠিন চাপে।
একদিকে যুদ্ধ থামছে না, অন্যদিকে প্রতিদিন বাড়ছে ক্ষয়ক্ষতি, খরচ আর অনিশ্চয়তা। লাইভ টেলিভিশনে তার কথাতেই যেন ধরা পড়েছে সেই চাপের ছাপ। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা পাঠানোর কথা ভাবছে। এই পদক্ষেপের উদ্দেশ্য যুদ্ধের বিকল্প বাড়ানো, প্রয়োজনে বড় আকারের অভিযান চালানো। প্রথম লক্ষ্য হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ। এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে আকাশ ও নৌবাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পুরো নিয়ন্ত্রণ নিতে হলে ইরানের উপকূল পর্যন্ত অভিযান চালাতে হতে পারে। সেখানে লুকিয়ে আছে বড় ঝুঁকি। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখন অত্যন্ত শক্তিশালী। উপকূলীয় এলাকায় অভিযান মানে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা। আলোচনায় এসেছে খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। এই দ্বীপে অভিযান চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখানেও ঝুঁকি একই, প্রবল প্রতিরোধ। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ। মার্কিন পরিকল্পনায় রয়েছে বোমা হামলার পর সেই স্থাপনাগুলো নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা। অর্থাৎ যুদ্ধ শুধু আকাশে বা সমুদ্রে নয়, মাটিতেও ছড়িয়ে পড়তে পারে। তবে হোয়াইট হাউস বলছে, এখনই স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি, কিন্তু সব অপশন খোলা আছে। এই বার্তাই সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি করছে। এই যুদ্ধের আরেকটি বড় দিক অর্থ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন $200 বিলিয়ন বেশি বাজেট চেয়েছে। এই অর্থ লাগবে দীর্ঘমেয়াদী বিমান হামলা, নৌ অভিযান এবং সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য। কিন্তু এই বিশাল অঙ্কের অর্থ নিয়ে প্রশ্ন তুলছেন আইন প্রণেতারা। যুদ্ধ কতদিন চলবে, খরচ কত দূর যাবে, আর এর শেষ কোথায়? এর মধ্যেই যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা ইতিমধ্যে ইরানের ওপর 7,800টির বেশি হামলা চালিয়েছে। এতে ইরানের 120টির বেশি নৌযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাও নষ্ট হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী লক্ষ্য হতে পারে ইরানের তেল অবকাঠামো। অর্থাৎ যুদ্ধ এখন অর্থনীতির দিকেও ছড়িয়ে পড়ছে। একদিকে ইসরায়েল ইরানের গ্যাস ক্ষেত্রে আগুন লাগাচ্ছে, অন্যদিকে ইরান পাল্টা আঘাতে পুরো অঞ্চলকে অস্থির করে তুলছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সেখানে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উত্তর ও মধ্য ইসরায়েল সহ জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজার পরপরই এই হামলার খবর আসে। তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। তাছাড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা তাও জানা যায়নি। গত বছর ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের 12 দিনের যুদ্ধের সময়েও হাইফার তেল শোধনাগারটি আক্রান্ত হয়েছিল। ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন, মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজে। এসব আলোচনার বিষয়ে জানেন এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই কথা জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছেন, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। ইরানের হামলা সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের হৃদয়ে। ইরানের এলিট বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বলছে, এই হামলা ছিল এমন সব সামরিক গোয়েন্দা স্থাপনায় যেগুলো এতদিন অভেদ্য বলে মনে করা হতো। কিন্তু হামলার সীমা সেখানেই থেমে থাকেনি। ইরান দাবি করছে, তারা আঘাত হেনেছে রামাদগান, নেগেভ এবং বীরশেবা এর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টারগুলোতে। লক্ষ্য ছিল লজিস্টিক্স, সামরিক সমন্বয় কেন্দ্র, অর্থাৎ যুদ্ধ চালানোর মেরুদণ্ড। এই হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের ছাঁদ। ইরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানি সূত্রগুলো বলছে, বিভিন্ন স্থানে আগুনের গোলা, ধোঁয়ার স্তম্ভ আর এক অদ্ভুত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তারা আরও অভিযোগ করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে এই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন করার চেষ্টা করছে। সংখ্যাটা ভয় ধরানো। ইরানের দাবি, এই হামলার সময় 20 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। এ যেন শুধু সামরিক আঘাত নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। একই সঙ্গে এই সংঘাতের আরও একটি ভয়ঙ্কর দিক সামনে এসেছে। আগের ঢেউগুলোতেও ইরান শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি সবই ছিল হামলার আওতায়। এই অবস্থায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ স্পষ্ট বার্তা দিয়েছেন, আগ্রাসীদের জন্য অপমানজনক শাস্তি চাই।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে সশস্ত্র বাহিনী পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডারের মুখপাত্র আলী আবদুল্লাহি আলী আবাদি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের আলী আবদুল্লাহি আলী আবাদির এই মন্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় গর্বিত, বিজয়ী এবং অবিচল, আর এই পথ পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।